চট্টগ্রামের জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে আলোচিত একটি জনপদ। পাহাড়, দুর্গম পথ আর বিচ্ছিন্ন বসতির আড়ালে এখানে গড়ে উঠেছে নানা সন্ত্রাসী চক্রের আস্তানা, এমন অভিযোগ বহুদিনের। এবার সেই অভয়ারণ্য ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জঙ্গল সলিমপুর পরিদর্শন করে তিনি বলেন, এখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না, কারাগার স্থাপন করবে সরকার। চট্টগ্রাম থেকে আব্দুল্লাহ আল মামুনের ভিডিও চিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর পাশেই জঙ্গল সলিমপুর। কয়েক দশক ধরে অবৈধ বসতি, ভূমিদস্যুতা, চাঁদাবাজি, মাদক ব্যবসায় এবং সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আলোচনায় এই এলাকা। আইন শৃঙ্খলা বাহিনী একাধিকবার অভিযান চালালেও পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়নি। উল্টো আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও নিহত হবার ঘটনাও ঘটেছে। শনিবার সকালে জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, শুধু জঙ্গল সলিমপুর নয়, আশেপাশের আলীনগর, বেতুয়া ও চা বাগান এলাকার পাহাড়েও সন্ত্রাসীদের সক্রিয় উপস্থিতির তথ্য রয়েছে। এসব এলাকায় পরিকল্পিত যৌথ সাঁড়াশি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের উচ্ছেদ করা হবে। এই আলীনগর, জঙ্গল সলিমপুর, এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে দুইটা পাহাড় টিলা শ্রেণী আছে, একটা হচ্ছে বেতুয়া আর একটা চা বাগান। এই এরিয়াতেও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবেলা করা হবে। মাদক নিয়ন্ত্রণে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের। সাঁড়াশি এবং যৌথ অভিযানের মাধ্যমে, পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি, এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। আমরা যাতে স্পেশাল ট্রাইব্যুনাল স্থাপন করতে পারি সেই সংশোধনীটাও আনব। এখানে হাজার হাজার মাদকের মামলা আছে, যেগুলো পেন্ডিং হয়ে আছে বছরের পর বছর, সেগুলো নিষ্পত্তি হবে। পাহাড়ি এসব এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবার এবং অস্ত্রধারী গোষ্ঠীর দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অভিযানের ঘোষণাকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্থানীয়রা, তবে অতীতের মতো স্থায়ী সমাধান চান এলাকাবাসী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাষ্ট্রীয় বাহিনীর উপর হামলা চালিয়ে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখানো সন্ত্রাসীদের আশ্রয়স্থল চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে কার্যকরভাবে এবং জনপ্রত্যাশা অনুযায়ী। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন তা নির্মূল করতে হবে। তিনি বলেন, সাম্প্রতিক অভিযানে পুলিশ, বিজিবি, র্যাব, সামরিক বাহিনী এবং হেলিকপ্টার সহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে অংশ নিয়েছে। প্রায় 4000 সদস্যের যৌথ বাহিনী এখানে কাজ করেছে। রাষ্ট্রের সব বাহিনী জনগণের নিরাপত্তা এবং জনস্বার্থে কাজ করবে। নিয়ে থাকুক না কেন, যাদেরই প্রশ্রয় নিয়ে থাকুক না কেন, সেগুলো সবকিছু আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আপনারা সবাই সহযোগিতা করবেন, কারণ গণমাধ্যমের বন্ধুরা যদি আপনারা সহযোগিতা করেন, ইনফরমেশন দেন যথাযথ প্রক্রিয়ায়, তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সেটা খুব বেশি সহায়ক হবে। আগামীকাল রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে। এই মামলায় সরকার আসামির সর্বোচ্চ শাস্তি আশা করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংবিধান সংশোধন কমিটিতে এখনও বিরোধী দল কোনো নাম দেয়নি জানিয়ে আইনমন্ত্রী বলেন, সরকার অপেক্ষায় আছে। মানবাধিকার কমিশন এবং গুম কমিশন আইন বিষয়ে সুপারিশ এসেছে, সেগুলো যাচাই বাছাই চলছে বলেও জানান মোহাম্মদ আসাদুজ্জামান। আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। এটা আদালতের এখতিয়ার। আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন।
বিরোধী দলীয় উপনেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন করা হবে এবং রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে। কুমিল্লা 14 গ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষ সংবিধান সংস্কার এবং বৈষম্যহীন বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে বিএনপিকে ভোট দিয়েছিল, কিন্তু গত 3 মাসে বিএনপির কাছ থেকে সেই ধরনের কোনো দৃশ্যমান ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। এখানে একটা নতুন সংবিধান সংস্কার হবে, পার্লামেন্টারি সিস্টেম ডেভেলপ করবে, সকলে মিলে একটা উন্নয়নের বাংলাদেশ গড়ে তুলবে এবং সন্ত্রাস অন্যান্য বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে একটা প্রতিরোধ তৈরি হবে। পবিত্র ঈদুল আজহা এবং টানা ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রী এবং যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত চাপের কারণে দৌলতদিয়া 0 পয়েন্ট থেকে প্রায় 2 কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী এবং চালকরা। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে 20টি লঞ্চ এবং 15টি ফেরি দিয়ে যাত্রী যানবাহন পারাপার করা হচ্ছে। আর যাত্রীদের নির্বিঘ্ন পারাপারে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি রয়েছে। বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চ ঘাটের ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ শিমুল ইসলাম জানান, দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে বর্তমানে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। দর্শক, এই মুহূর্তে দৌলতদিয়া ঘাট থেকে ঢাকামুখী মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মমিন শেখ। মমিন, ঈদের ছুটি তো শেষ, তো রাজধানীমুখী মানুষের কেমন চিত্র দেখছেন আপনি, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে আছি দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায়। আর পবিত্র ঈদুল আজহা ছুটি শেষে রাজধানী ঢাকামুখী হতে শুরু করেছে মানুষ। কর্মক্ষেত্রে এই ছুটে যাচ্ছে রাজধানী ঢাকায়। আমরা এই এখানকার চিত্র যদি আমরা বলি, তাহলে এই নৌরুটে দৌলতদিয়া পাটুরিয়া যে নৌরুট, সেই নৌরুটে মোট 20টি লঞ্চ চলাচল করছে এবং এই 20টি লঞ্চ দিয়েই যাত্রীদের নির্বিঘ্নে পারাপার করা হচ্ছে। যাত্রীরা যাতে স্বস্তি নিয়ে নিরাপদে এই নৌরুট পারাপার হতে পারে, সেজন্য কিন্তু এই লঞ্চ ঘাট কর্তৃপক্ষ এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে এবং প্রস্তুতি নিয়ে তারা কিন্তু এই যাত্রীদের নিরাপদে পারাপার করছে। এখন পর্যন্ত এই লঞ্চ ঘাট অর্থাৎ দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে আমরা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা বা দুর্ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে আমরা মহাসড়কের যে দৌলতদিয়া ঘাটের 0 পয়েন্ট আছে, সেখান থেকে মহাসড়কের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। অতিরিক্ত এই দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ায় এই মহাসড়কের 2 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে এই দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী মানুষ, সেই মানুষগুলো এবং যানবাহনগুলো পারাপারে কিন্তু ব্যাপক প্রস্তুতি কিন্তু অন্যদিকে বিআইডব্লিউটিসিও কিন্তু গ্রহণ করেছে। আমরা দেখেছি সকাল থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে মোট 15টি ফেরি চলাচল করছে এবং এই 15টি ফেরি দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। আমরা দেখেছি ফেরিঘাট গুলোতে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে, যেন কোথাও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। অন্যদিকে লঞ্চ ঘাটেও এই অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য এই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সজাগ রয়েছে এবং ঘাটের যে বিশেষ যে পয়েন্ট গুলো রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি রয়েছে, যেন যাত্রীরা নির্বিঘ্নে এই রাজধানী ঢাকায় কর্মমুখী হতে পারে। আমরা দেখেছি যে এই ঘাটের যে 0 পয়েন্ট, সেখান থেকে আমরা 2 কিলোমিটার মহাসড়কের যে দীর্ঘ লাইন আমরা দেখেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে যে বয়স্ক সহ শিশুদের দুর্ভোগ কিন্তু বেড়েছে। শিশু এবং বয়স্করা কিন্তু সবচাইতে বেশি কষ্টে কিন্তু তারা পড়েছেন এই নৌরুটে পারাপার। এবং আমরা যে লঞ্চ ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে স্বাভাবিকভাবেই এই ঈদ যাত্রায় এই লঞ্চ চলাচল 24 ঘন্টায় স্বাভাবিক থাকবে এবং প্রাকৃতিক এবং বৈরী আবহাওয়া বা কালবৈশাখী তাণ্ডবের কারণে যে কোনো সময় এই লঞ্চ চলাচলও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। মমিন, আপনাকে ধন্যবাদ।
দর্শক, দৌলতদিয়া ঘাট থেকে ঢাকামুখী মানুষের খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মমিন শেখ। প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব আহসান বলেছেন, ঈদ শেষে নৌপথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফিরতে সরকার কাজ করছে এবং বড় ঘাটে পর্যবেক্ষণ চলছে যাতে সমস্যা না হয়। তিনি দুপুরে চাঁদপুর নদী বন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি বলেন, চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের নির্মাণ আংশিক হলেও ৫ আগস্ট পর কাজ বন্ধ রয়েছে। নতুন ঠিকাদারের মাধ্যমে দ্রুত কাজ শেষ করে ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। পল্টন আধুনিকায়ন এবং ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল রাখতে সরকার কাজ করছে এবং উচ্চ গতির নৌযান চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। নৌপথের যাত্রীদেরকে আমরা নিরাপদে বাড়ি নিয়ে আসতে পেরেছি। আপনারাই বলেছেন কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং আমরা নিরাপদে যাতে প্রত্যেকের কর্মস্থলে ফিরিয়ে নেওয়া যায় সেই জন্যই কিন্তু আজকেও আমরা কাজ করছি। পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এই কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সকাল থেকে মহাসড়কে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি এবং মাইক্রোবাসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে যানবাহনের চাপ বাড়লেও মহাসড়কের বেশিরভাগ স্থানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীরা জানায়, ঈদের আনন্দ পরিবারের সঙ্গে কাটিয়ে কর্মস্থলে ফিরছেন তারা। অনেকেই ভোগান্তি এড়াতে ভোর থেকেই যাত্রা শুরু করেছেন। আপনারা জানেন যে টাঙ্গাইল জেলা পুলিশ যে ট্রাফিক ব্যবস্থাপনাটা এখানে ঈদের আগে দেখিয়েছে, সুদক্ষ ট্রাফিক ব্যবস্থাপনার কারণে এই টাঙ্গাইলের উপর দিয়ে উত্তরবঙ্গগামী বহু গাড়ি এবং মানুষজন নিরাপদে নির্বিঘ্নে বাড়ি পৌঁছেছে। দর্শক, এই মুহূর্তে ফরিদপুর থেকে ঢাকামুখী মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম জনি। জনি, ঈদের ছুটি শেষে কর্মস্থলের রাজধানীমুখী মানুষের কেমন চিত্র দেখছেন আপনি, আমাদেরকে জানাবেন। নাদি, আপনি জানেন যে ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কিন্তু রাজধানী ঢাকায় ফিরছে সাধারণ মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড এলাকায়। আপনারা আমার পেছনে দেখছেন যে এই বাস স্ট্যান্ডের যে বিভিন্ন বাসের যে কাউন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু ঢাকামুখী যাত্রীদের কিন্তু বেশ ভিড় আমরা কিন্তু লক্ষ্য করছি। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি যে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু যে দক্ষিণ অঞ্চলের মানুষ যে প্রবেশ করছে ঈদের ছুটি শেষে, সেই যে মানুষের যে চাপ কিন্তু আমরা বাস কাউন্টারগুলোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলে আমরা এখানকার যাত্রীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলছিলেন যে মূলত গতবারের তুলনায় এবছরের ভোগান্তি কিছুটা কম, তবে এখানে কিন্তু টিকিট পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক বেগ পেতে হচ্ছে এখানকার যারা ঢাকামুখী যে যাত্রী রয়েছে তাদের। তো আমি এখন একটু কথা বলতে চাই এখানকার একটি বাস কর্তৃপক্ষের সঙ্গে। আমি একটু জানতে চাই যে আসলে ঢাকামুখী তো যাত্রীর চাপ কেমন দেখছেন এবং টিকিট আপনারা ঠিকঠাক মতো দিচ্ছেন কিনা। যে ঢাকার যাত্রী আজকে তো ছুটি শেষ, দুপুরের পরে কিছুটা যাত্রী তাদের গন্তব্যে ফেরা শুরু করেছে এবং যাত্রীরা মোটামুটি স্বাভাবিকভাবে টিকিটগুলো পাচ্ছে এবং ঈদমুখী ঘরমুখী মানুষ যারা এসেছিল তাদের যাতে ভোগান্তি না হয়, তারা যাতে নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারে, এজন্য আমরা মোটামুটি বেশ প্রস্তুতি রেখেছি যাতে তারা সুন্দরভাবে সুশৃঙ্খল এবং নিরাপত্তার সাথে যাতে তাদের গন্তব্যে ফিরতে পারে তার প্রস্তুতি আমাদের নেওয়া আছে ইনশাল্লাহ। যাত্রীরা যাতে সুন্দরভাবে যেতে পারে এবং তারা যাতে ভালোভাবে তাদের টিকিট পেতে পারে সেই ব্যবস্থা আমাদের নেওয়া আছে। ধন্যবাদ। রাজিয়া, শুনছিলেন যে এখানকার যে দক্ষিণাঞ্চলের যে যারা যাত্রী রয়েছেন, যারা ঈদের দীর্ঘ ছুটি শেষে তারা কিন্তু যে ঢাকায় প্রবেশ করছেন। আমরা এই সকাল থেকেই কিন্তু এই বাস স্ট্যান্ডে অবস্থান করছিলাম এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে এখানকার আসলে ঈদের ঘরমুখ মানুষের যে আসলে কি পরিবেশ পরিস্থিতি। তো সব কিছু মিলে আমরা যেটি দেখেছি যে অন্যান্য ঈদের তুলনায় কিন্তু এবারের ঈদটা একদম স্বস্তিতে ঈদ কাটিয়েই কিন্তু তারা রাজধানীর ঢাকায় ফিরছে মানুষ। তো এই ছিল আমার কাছে ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড এলাকা থেকে সবশেষ খবর। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন শফিকুল ইসলাম জনি। চলে যাব পরের সংবাদে।
টাঙ্গাইলের ভুয়াপুরে বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরজ আকন্থ নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক আলম। দুপুর 12:30টার দিকে উপজেলার পশ্চিম ভুয়াপুর নতুন বাইপাস রোডে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভুয়াপুর বাজার থেকে আলম এবং সুরজ আকন্থ মোটরসাইকেল যোগে নিজ বাড়ি পশ্চিম ভুয়াপুরে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিলেটের পর্যটন এলাকাগুলোকে একটি সমন্বিত ড্রাইভের আওতায় এনে আরও আকর্ষণীয় এবং পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ঈদুল আজহার তৃতীয় দিনে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর এবং গোয়াইনঘাটের বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পর্যটন এলাকায় আগত দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় এবং পর্যটন খাতের উন্নয়ন ও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনাও করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী সহ পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটন নগরী এলাকাটাকে আমরা একটা ড্রাইভের মাধ্যমে নিয়ে আসতে চাচ্ছি। এটা আমাদের নেটের জন্য ব্যবস্থা করতে হবে, কারণ এখানে অনেক পর্যটকরা আসে যাতে নেটের মধ্যে থাকে, এবং আমরা নিরাপত্তা জোরদার করব, আরও সিকিউরিটি। আজকে দেখেন না, এখানে আমরা মাইকিং করতেছি, কোনো ধরনের অসুবিধা হলে তাদেরকে এই কনফারেন্স দিতে আমরা সহযোগিতা করতেছি। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশ যে প্রত্যেকটা জায়গায় মানুষ যেন মুক্তভাবে তাদের ইচ্ছা অনুযায়ী তারা মুভমেন্ট করতে। ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। শুধু সমুদ্র সৈকত নয়, জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও দেখা গেছে পর্যটকদের সরব উপস্থিতি। হোটেল, মোটেল এবং গেস্ট হাউসগুলো প্রায় 60 থেকে 70% কক্ষ ভাড়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধি এম শাহ আলমের তথ্য এবং ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। মৌসুমের এই সময়টায় ভ্যাপসা গরম কক্সবাজারে। সৈকতের পানি, বালি, বাতাস সবই গরম। এর মাঝেই সাগরের নোনা জলের সঙ্গে মিতালি গড়েছেন ভ্রমণ পিপাসু নারী পুরুষ। নগর জীবনের ব্যস্ততা ও যান্ত্রিকতা থেকে কিছুটা স্বস্তি খুঁজতে লাখো পর্যটক ছুটে এসেছেন নীল সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি সহ বিভিন্ন পয়েন্টে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ। পর্যটকরা উপভোগ করছেন ওয়াটার বাইক, বিচ বাইক ও টিউব রাইড। আবার কেউ ঘোড়ায় চড়ে উপভোগ করছেন সৈকতের সৌন্দর্য। অনেক ভালো লাগতেছে, ভালো করে এনজয় করতেছি আমরা। বারবারই এই কক্সবাজার আসি, বারবার এই সমুদ্র সৈকতে আসি, এবং যতবার আসি ততবারই মনটা ভালো লাগে। এখানকার পরিবেশ খুবই ভালো লাগছে, আর এখানকে এসে আমি অনেক আনন্দ উপভোগ করতেছি। আমি ফ্যামিলি নিয়ে এসেছি। বড়দের পাশাপাশি শিশুদেরও দেখা গেছে ভেজা বালিয়াড়িতে খেলাধুলা ও আনন্দে মেতে উঠতে। কক্সবাজার আনন্দ করার জন্য আসছি, এনজয় করার জন্য আসছি, তো খুব ভালো লাগতেছে। লোকারণ্য কক্সবাজার এসে খুবই ভালো লাগতেছে, খুবই জনবহুল, এন্ড আমি ফ্যামিলি নিয়ে আসছি, এখানে খুব আনন্দের সাথে কাটাচ্ছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্র সৈকতে দায়িত্ব পালনরত লাইফগার্ড কর্মীরা সতর্ক নজরদারি অব্যাহত রেখেছেন। আমাদের এরিয়ার বাইরে ওইখানে গিয়ে আমরা মাইকিং করছি, তাদেরকে নির্দেশনা দিচ্ছি তারা যেন লাল হলুদ পতাকার মাঝখানে গোসল করে, লাইফগার্ড এরিয়াতে গোসল করে। তার পাশাপাশি আমাদের যারা ভলেন্টিয়ার আছে তারাও আমাদের সাথে কাজ করছে, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আমাদের সাথে কাজ করছে। পর্যটন ব্যবসায়ীরা মনে করেন, পাহাড় ও সমুদ্রের পাশাপাশি কক্সবাজারে আরও আধুনিক ও বৈচিত্র্যময় বিনোদন কেন্দ্র গড়ে তোলা গেলে দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও আরও বেশি আকৃষ্ট করা সম্ভব। এতে দেশের পর্যটন খাত সমৃদ্ধ হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।
মোহনীয় গর্জনের সঙ্গে সমুদ্র তীরে আছড়ে পড়ছে ঢেউ, আর সেই ঢেউয়ের সঙ্গেই নোনা জলে গা ভাসিয়ে উল্লাসে মেতেছেন কুয়াকাটা সৈকতে পর্যটকরা। ঈদের চতুর্থ দিনেও পর্যটন কেন্দ্র কুয়াকাটায় হাজারো পর্যটকের এমন উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। গত 3 দিনের তুলনায় সরকারি ছুটির শেষ দিনে অনেকটা বেড়েছে পর্যটকের সংখ্যা। আগতদের ভিড়ে বুকিং রয়েছে হোটেল মোটেলের 80% কক্ষ, বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। আগন্তুকরা বলছেন বছরে এমন লম্বা ছুটির সুযোগ খুব কম সময়ই মেলে, তাই ছুটির শেষ সময়টাকেই উপভোগ করছেন তারা। সমুদ্রের এই ঢেউ আমাকে বারবার টানে, মানে মনে হয় কি যেটা আমার শিকড়ের একটা টান। প্রাকৃতিক সৌন্দর্য ভালোই লাগতেছে, মন চায় বারবার আসি। ঈদের ছুটিতে আসছি এবং বন্ধু বান্ধব নিয়ে আসছি। যেহেতু পর্যটন বাড়ছে সেই তুলনামূলক বীজ অনেক ছোট। ঈদের চতুর্থ দিন পর্যটকদের উপস্থিতি সকাল থেকে বেশ লক্ষ্য করা যাচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। লক্ষ্মীপুরের রায়পুরে বসতঘরের সামনে মাটি কাটাকে কেন্দ্র করে হাতাহাতি এবং মারামারির ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের গাছিরহাট গ্রামের পাটোয়ারির পুল এলাকায় হালিম দারোগার বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মাটি কাটাকে কেন্দ্র করে আব্দুল বারিকের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি এবং কিল ঘুষির ঘটনা ঘটে। এতে হানিফ মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। অভিযুক্ত পলাতক রয়েছে, থানায় মামলা প্রক্রিয়াধীন। নেত্রকোনায় বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মা এবং 2 মেয়ে সহ 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে সদর উপজেলার 40 বাইপাস এলাকায় ময়মনসিংহ নেত্রকোনা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুপুর 12টার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। আহত 3 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কুষ্টিয়ার মিরপুরে সেনা সদস্য বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাস যাত্রী নিহত হয়েছেন। এতে সেনা সদস্য সহ অন্তত 7 জন আহত হয়েছেন। নিহত বাস যাত্রীর নাম জিয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুপুর 12টার দিকে পাবনা কুষ্টিয়া মহাসড়কে উপজেলার তালবাড়িয়া হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী পুলিশ এবং আহতরা জানান একটি ভাড়া করা গাড়িতে প্রশিক্ষণরত সেনা সদস্যরা বগুড়া থেকে খুলনা যাচ্ছিলেন। ঘটনাস্থলে খুলনা থেকে ছেড়ে আসা হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেনা সদস্যদের বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে রিক্তা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন এবং অন্তত 12 জন আহত হয়েছেন। রবিবার সকাল 7টার দিকে গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঠুকিয়াপাকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিক্তা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহারবাজার এলাকার আইজল হকের স্ত্রী। ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। ফায়ার সার্ভিস এবং পুলিশ আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে কৃতি সন্তানদের সংবর্ধনা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। শনিবার সুজাতপুর বাজারে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মাইটিভির প্রতিনিধি রেজাউল করিম সহ দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত গ্রামের 9 জন কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শোয়েব চৌধুরী। সভাপতিত্ব করেন গ্রাম পঞ্চায়েত সুজাতপুরের সভাপতি হাসান চৌধুরী হেমসিন। বক্তারা কৃতি সন্তানদের সাফল্যের প্রশংসা করে তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। শেষে ক্রেস্ট প্রদান এবং ঈদ পুনর্মিলনীর মাধ্যমে সৌহার্দ্য সম্প্রীতি জোরদার করা হয়। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে। বিএনপির অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তিনি আরও বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব সময় জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন এবং জাতীয় স্বার্থ রক্ষায় অনন্য ভূমিকা রেখেছেন। শনিবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সেই জন্য তার প্রচেষ্টা ছিল, অনেক দূর পর্যন্ত তার চিন্তাধারা ছিল। খালগুলো খালেদা জিয়া তার উত্তরসূরি হিসাবে তিনিও মহিলাদেরকে অনেক দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই। অন্য আরেকটি দল স্বাধীনতার পক্ষের কথা বলে, কিন্তু ইনিয়ে বলে যে তারা স্বাধীনতা যুদ্ধে করেছে। আর বিএনপি একমাত্র দল বলতে পারে বুকে হাত দিয়ে যে বিএনপির অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। নড়াইলের লোহাগড়া উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ হিমায়েত হোসেন। প্রধান অতিথি ছিলেন নড়াইল 2 আসনের বিএনপি প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট কামরুজ্জামান কুচি, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, মোহাম্মদ টিপু সুলতান, যুবদলের সভাপতি মোহাম্মদ মশিয়ার রহমান সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায় ছিন্নমূল এবং পথচারীদের মাঝে নগদ অর্থ এবং খাবার বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। দুপুরে শহরের গোপালপুর সমাজ কল্যাণ ক্লাবের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার কবির শিথিলের উদ্যোগে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে খাবার বিতরণ করেন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফ। এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে কথা বলেন তিনি। রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন। আজকে ওনার স্মরণে আমরা এমন একটা দিন কাটাচ্ছি যে এই 45 বছর ধরেই আমাদের প্রতিটি ঘরে ঘরে প্রতিজন এই দেশের মাটিতে আমরা সবসময় ওনাকে স্মরণ করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থ অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কে.এম. খালেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী আজম চৌধুরী। সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং মিলাদ মাহফিল করেছে নরসিংদী জেলা বিএনপি। নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এবং সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুরের সংসদ সদস্য মঞ্জুর এলাহি। আলোচনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এবং রায়পুরার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সেই আজকে গার্মেন্ট শিল্পের যে টাকা দিয়ে আজকে যে অর্থনৈতিক চাকা আজকে চলছে, এটা সেই রেমিটেন্সের টাকা। যারা বিদেশে আছে না, নরসিংদীর বহুত লোক আছে না, তারা আজকে টাকা পাঠাচ্ছে। এই সুযোগটা এটার প্রতিষ্ঠাতার জনককে, এটার প্রতিষ্ঠাতার জনক হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
বিএনপি প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরগুনা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্মরণ সভা এবং দোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরে মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত এবং উপস্থিত জনসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়। কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক এবং জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, অ্যাডভোকেট নুরুল আমিন, ফজলুল হক মাস্টার, শফিকুজ্জামান মাহফুজ সহ নেতাকর্মীরা অংশ নেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোরের রামনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মুরলী মহসিন স্কুলের সামনে দোয়া মাহফিল এবং গণভোজের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক নেতা খন্দকার মহিবুবুর রহমান হিরণ, সাবেক ইউপি সদস্য শাহজাহান আলী, যুবদল নেতা আবু সাঈদ হীরা, এনামুল হক এনাম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শরীয়তপুরের সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সর্দারের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউলের পরিচালনায় বিক্ষোভ মিছিল এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাতবর। এ সময় উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দল নেতা জসিম মুন্সি, যুগ্ম আহ্বায়ক রাশেদ সৈয়াল, স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুল হাসান সুজন সহ সখীপুর থানা প্রতিটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি সরকার তথা আমাদের যে দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। তারেক রহমান নেতৃত্বে যে সরকার, ইনশাল্লাহ আমরা জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করব। জুলাই সনদ এবং গণভোট নিয়ে জামাত এবং এনসিপির যে মিথ্যা প্রোপাগান্ডা, সেটার বিরুদ্ধে আমরা আজকের এই কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি বিক্ষোভ মিছিল। মানিকগঞ্জ সদর উপজেলার মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদক বিরোধী জনসচেতনতামূলক শোভাযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ঔরঙ্গাবাদ আলোকিত পাঠাগারের উদ্যোগে স্কুল কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে মানিকগঞ্জের হিমায়তপুর আঞ্চলিক মহাসড়কের মাদক বিরোধী একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ঔরঙ্গাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সংরক্ষিত আসনের সাবেক এমপি কাজী সাহেরা আনোয়ারা, শাম্মীশের প্রভাষক আজিজুল হক, এনপিআই এর অধ্যক্ষ ডক্টর ইঞ্জিনিয়ার ফারুক হোসেন উপস্থিত ছিলেন।